ওয়েলকাম ব্যাক বন্ধুরা। এই মুহূর্তের বিশেষ বিশেষ কিছু আপডেটের সাথে বন্ধুরা একটা কথা বলো তো। ধরো তোমার বাড়িতে কেউ চুপচাপ ঢুকে গেছে, ঘরের মধ্যে বসে আছে, রান্নাঘর থেকে খাচ্ছে, ছাদে ঘুরছে, আর তুমি জানোই না। কয়েকদিন পর তোমার পাশের বাড়ির লোক এসে বলল, ভাই তোমার ছাদে কারা থাকে রে? তখন তুমি চমকে উঠবে, তাই না? এটা হয়েছে ইরাকের সাথে। একটা গোটা দেশের ভেতরে, সেই দেশের মাটিতে, সেই দেশের আকাশের নিচে ইসরায়েল একটা পুরো সামরিক ঘাঁটি বানিয়ে ফেললো। হেলিকপ্টার নামছে, সৈন্য ঘুরছে, রানওয়ে তৈরি হয়ে গেছে। আর ইরাকের সেনাবাহিনী জানি না, ইরানও জানে না, দুনিয়াও জানে না কিভাবে সম্ভব এটা। আজকে এই পুরো ব্যাপারটা তোমাদের সাথে জানাবো। আরও বিশেষ বিশেষ কিছু আপডেট আছে। একে তো জানাবো হচ্ছে ইরাকের মাঝখানে কোথায় এই ঘাঁটি বানালো ইসরায়েল, আর এবং কেন সেই জায়গাটা বেছে নিল। 2 নম্বর পয়েন্ট রয়েছে বন্ধুরা, একটা মেষ পালক কিভাবে এই পুরো রহস্য ফাঁস করে দিল। তার সাথে আলোচনা করব ইরাকের সেনা যখন দেখতে গেল তখন কি হলো, আর ইসরায়েল এই ঘাঁটি বানালো কেন, আসল কারণটা কি এর পেছনে, আমেরিকার ভূমিকা এখানে ঠিক কোথায়, কতটা গভীর, আর ইরান কি জানতো এটা? না জানলে এত বড় গোয়েন্দা ব্যর্থতায় বা কিভাবে হলো, আর আইআরজিসির হুঁশিয়ারি তারা কি বলছে এরপরে, আর রাশিয়া এই খেলায় কোথায় দাঁড়িয়ে আছে, আর ইউরেনিয়াম নিয়ে যে ডিলটা ভেঙে গেল সেটার আসল গল্প কি। সঙ্গে থাকবে বন্ধুরা গ্রেটার ইসরায়েলের স্বপ্ন এটা কি, আর আরব দেশগুলো বুঝতে পারছে না কেন এই বিষয়টা নিয়ে। তো সব কিছু নিয়ে আলোচনা করবো। চলুন, যাদের হেডলাইন বা এইটুক শুনে যাদের মন ভরেনি, আরও জানতে চান, তাদের সাথে শুরু করছি আজকের এই পর্ব। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। দেখুন, ইরাকের একটা শহরের নাম হলো নাজাফ। এই নাজাফ শহরটা শিয়া মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র জায়গা। কারবালার ময়দান এখান থেকে খুব কাছে। লক্ষ লক্ষ মানুষ এখানে প্রতি বছর আসে। এই শহরকে ঘিরে বিশাল আবেগ, বিশাল ইতিহাস। এখন এই নাজাফ থেকে তুমি যদি প্রায় 180 কিলোমিটার দূরে যাও মরুভূমির দিকে, তাহলে কি পাবে? কিচ্ছু না, মানে একদম কিচ্ছু না, বালি আর বালি, মাঝে মাঝে একটু একটু ঘাস, উঠ চড়ছে, ভেড়া চড়ছে, আর সেই মরুভূমির মাঝখানে একটা শুকনো হ্রদ। এই শুকনো হ্রদের কথাটা একটু মাথায় রাখো। আগে সেখানে জল ছিল, এখন সেই হ্রদ সম্পূর্ণ শুকিয়ে গেছে, কিন্তু হ্রদ ছিল বলে জায়গাটা চারপাশের তুলনায় অনেকটা গভীরে, মানে একটু নিচু এলাকা। চারদিক থেকে দেখলে বোঝা যাবে না যে ওখানে কিছু একটা আছে। এবার ভাবো, তুমি যদি কোথাও লুকিয়ে কিছু করতে চাও, কোন জায়গা বেছে নেবে? যেখানে কেউ যায় না, স্যাটেলাইট থেকে দেখা কঠিন, চারদিক উঁচু হওয়ার ভেতরের জিনিস বাইরে থেকে দেখা যায় না, ঠিক এরকম একটা জায়গায় বেছে নিল ইসরায়েল। এই শুকনো হ্রদের নিচু এলাকায় ইসরায়েল একটা রানওয়ে বানিয়ে ফেলল, হেলিকপ্টার নামার জায়গা, সৈন্যদের থাকার ব্যবস্থা, পুরো একটা সামরিক ঘাঁটি। এবং এটা হয়েছে ইরাকের মাটিতে, ইরাক জানে না। দেখুন বন্ধুরা, এখানে একটু থামো। একটা মেষপালক যা ফাঁস করে দিল গোটা ইন্টেলিজেন্স পারেনি। একটু ভাবো, দুনিয়ার সেরা সেরা গোয়েন্দা সংস্থা, আমেরিকার সিআইএ, ইরানের ভিভ্যাক, ইরাকের নিজস্ব ইন্টেলিজেন্স, কেউ ধরতে পারেনি, কিন্তু ধরল কি একজন সাধারণ মেষপালক। লোকটা প্রতিদিনের মতো মরুভূমিতে তার ভেড়া আর বাকরি নিয়ে ঘুরছিল। সেই শুকনো হ্রদের কাছাকাছি গেছে, হঠাৎ দেখে যে হেলিকপ্টার উড়ছে, কয়েকটা না বেশ কয়েকটা, আর সৈন্য, ইউনিফর্ম পরা লোক। এই মরুভূমিতে এরা কারা? লোকটা প্রথমে কিছু বুঝলো না, কিন্তু ভয় পেল। সে দৌড়ে গেল গ্রামের কাছে, কাছে গ্রামে। সেখান থেকে খবর গেল ইরাকি সেনাবাহিনীর কাছে। এখন একটু ভাবো এই মেষপালকের কথা। এই মানুষটার কাছে কোনো স্মার্টফোন ছিল না, হয়তো ইন্টারনেট নেই, হয়তো ঠিকমতো পড়াশোনাও নেই, কিন্তু তার চোখ আর তার সাধারণ বুদ্ধি দিয়ে সে যা করলো বা সে যা ধরলো, সেটা কোটি কোটি টাকার স্যাটেলাইট ইন্টেলিজেন্স পারেনি। এটাই হলো রিয়েলিটি। যত বড় প্রযুক্তি, যত বড় সিস্টেম, মাঝে মাঝে সাধারণ মানুষের চোখ সব ছাপিয়ে যায়। এর জন্য আমি অনেক সময় আপনাদেরকে বলি যে ইরানকে মারাও কিন্তু এত সহজ না, ইরানকে দমিয়ে রাখাও সহজ না, কারণ ইরানের হাতে রয়েছে জনবল, সেই সাহসী জনবল, সেই বুক ভরা ভালোবাসা ইরানের প্রতি, সেই জনবল রয়েছে। বন্ধুরা দেখুন, ইরাক, এখনো পয়েন্টে আসে, ইরাকের সেনা গেল দেখতে, তারপর যা হলো সেটা আরও চাঞ্চল্যকর বলতে পারেন। তখন খবর পেয়ে ইরাকি সেনাবাহিনী রওনা দিল, ভাবলো চলো দেখি কি হচ্ছে ওখানে।
হয়তো কোনো চোরাচালান হচ্ছে, হয়তো কোনো সশস্ত্র গোষ্ঠী আস্তানা বানিয়েছে, কিন্তু তারা যখন কাছে গেল আকাশ থেকে হামলা হলো। হ্যাঁ, ইসরায়েলি বিমান আক্রমণ করলো ইরাকি সৈন্যদের ওপর। নিজের মাটিতে নিজের সেনা মারা গেল, কয়েকজন মারা গেল, কয়েকজন আহত হলো। এরপর পুরো বিষয়টা বেরিয়ে পড়ল। এটা হলো সবচেয়ে বড় ধাক্কা। কারণ ইসরায়েল শুধু ইরাকে ঢোকেনি, ঢুকে ইরাকের সৈন্যকে হত্যা করেছে, ইরাকের মাটিতে ইরাকের সার্বভৌমত্বকে সরাসরি থাপ্পড় মেরেছে, এবং এর কোনো জবাব আসেনি। কারণ ইরাকের পেছনে কে? আমেরিকার সৈন্য এখনও ইরাকে আছে। ইরাক নিজেও পুরোপুরি স্বাধীন নয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। তাই রাগ থাকলেও, কান্না থাকলেও কিছু করার নেই। তবে এখান থেকে একটা শিক্ষাও আছে যে ইরাক যেভাবে গোলামি করছে আমেরিকার, যেভাবে ইরাককে দমিয়ে রাখা হচ্ছে, আমেরিকা যেভাবে দমিয়ে রাখছে, ইরানকে কিন্তু সেভাবে পারেনি। ইরান সবসময় বুক ফুলিয়ে চলেছে। আজকে যদি সুপ্রিম লিডারকে যে মেরেছে, মারার পরে এই যে মুখগুলি চেঞ্জ হয়েছে ইরানের ভেতরে, তো ইরান কিন্তু সিস্টেমটা বানিয়েছে বন্ধুরা ওরকমভাবে। তার জন্য ইরানে লিডার ফেলে দেওয়াতেও কোনো প্রকার বলতে পারেন যে বাধা সৃষ্টি হয়নি প্রশাসনে। তো দেখুন, পয়েন্টে আসি যে কেন এই ঘাঁটি, আর ইসরায়েলের আসল অঙ্কটা কি, এর পেছনে কি বুদ্ধি লাগিয়েছে, এটা যদি বুঝতে হয় তাহলে দেখো আমার হিসেবে এটা একটু ম্যাপ মাথায় রেখে বোঝো। ইসরায়েল থেকে ইরানের দূরত্ব অনেক। সরাসরি হামলা করতে গেলে যুদ্ধ বিমানকে অনেক পথ পাড়ি দিতে হয়, জ্বালানি বেশি লাগে, তো রিস্ক বাড়ে। কোনো বিমান গেলে ফেরার পথে সমস্যা হতে পারে। কিন্তু ইরাক আর ইরান কিন্তু পাশাপাশি, একটাই সীমান্ত। তাহলে যদি ইরাকের ভেতর থেকে হামলা করা যায় তাহলে দূরত্ব অনেক কমে যায়, বিমান তাড়াতাড়ি পৌঁছায়, জ্বালানির সমস্যা নেই। আর যদি কোনো বিমান বিপদে পড়ে, কাছেই ঘাঁটি আছে, জরুরি অবতরণ করা যাবে। এটাই ছিল আসলে পরিকল্পনা আমার মতে। ইরানের ওপর যে হামলাগুলো ইসরায়েল করেছিল এই যুদ্ধের সময়, তার অনেকগুলো ইরাকের মাটি থেকেই হয়েছে। তো ইরান ভেবেছিল হামলা আসছে ইসরায়েল থেকে, কিন্তু বিমানগুলো উড়েছিল পাশের দেশ থেকে। এটা যদি সামরিক কৌশলের কথা বলো তাহলে অসাধারণ, কিন্তু যদি নৈতিকতার কথা বলো তাহলে ভয়ঙ্কর। বন্ধুরা আসি, আমেরিকার হাতটা কোথায়? শুধু কি সমর্থন নাকি আরো গভীর? এখানে একটা সরল প্রশ্ন আপনাদেরকে করি যে ইরাকে আমেরিকার সেনাবাহিনী আছে কিনা, এই প্রশ্নটা আপনাদের করি। আর এর উত্তরটা হলো আছে, এখনও আছে। 2003 সালে ইরাক আক্রমণের পর থেকে আমেরিকার সামরিক উপস্থিতি ইরাকে বজায় আছে। এখন প্রশ্ন হলো যে ইসরায়েলের সেনা ইরানে ঢুকলো, রানওয়ে বানালো, হেলিকপ্টার নামালো, আমেরিকা জানতো না? হাস্যকর প্রশ্ন। আমেরিকা না জানলে এতটা বা এটা সম্ভবই হতো না। আমেরিকার সহযোগিতা, আমেরিকার লজিস্টিক সাপোর্টে এটা হয়েছে। আমেরিকা শুধু দেখেনি, আমেরিকা এতে অংশীদার। এখন ভাবো আমেরিকা ইরাকে আছে কেন? অফিসিয়ালি বলে যে আইএসআইএস এর বিরুদ্ধে লড়তে, স্থিতিশীলতা আনতে, কিন্তু বাস্তবে ইরাকের মাটি ব্যবহার হচ্ছে তৃতীয় একটি দেশকে আক্রমণ করার ঘাঁটি হিসাবে। এটা কি ইরাকের স্বার্থে? না। এটা কি আন্তর্জাতিক আইনে মানে বা? তো এটার উত্তর হবে না, কিন্তু হচ্ছে, কারণ শক্তি নিয়ম। তো এবার প্রশ্ন আসে বন্ধুরা, ইরান কি জানতো না? আর এত বড় গোয়েন্দা ব্যর্থতাই বা কিভাবে হয়? এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। ইরানের গোয়েন্দা সংস্থা ভিভ্যাক, এটা মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী ইন্টেলিজেন্স নেটওয়ার্ক। ইরাকে ইরানের প্রভাব অত্যন্ত গভীর। ইরানপন্থী যে মিলিশিয়া ইরাকে ছড়িয়ে আছে, শিয়া নেটওয়ার্কের মাধ্যমে ইরাকের প্রতিটি কোণে কানেক্টেড। তারপরও ইরান জানতে পারল না। কয়েকটা সম্ভাবনা আছে। এক, জায়গাটা এত দুর্গম ছিল যে কোনো ইরানি নেটওয়ার্কে সেখানে পৌঁছায়নি। দুই, ইসরায়েল এত দ্রুত এবং এত নীরবে কাজ করেছে যে ধরা পড়ার আগেই ঘাঁটি তৈরি হয়েছে। আর 3 নম্বর যেটা আমার মনে হয়, এবং এটা সবচেয়ে ভয়ঙ্কর সম্ভাবনা, হয়তো ইরানের নেটওয়ার্কের ভেতরেও কোথাও কোথাও তথ্য চুরি হচ্ছে। তো ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ পৃথিবীর যে কোনো জায়গায় ঢুকতে পারে বলে পরিচিত। ইরানের ভেতরেও অনেকবার তারা অপারেশন করেছে। ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যা হয়েছে। কিভাবে হলো? কেউ ঢুকলো, মারলো, বেরিয়ে গেল। তাহলে ইরাকের মরুভূমিতে একটা ঘাঁটি বানানো কি এত অসাধ্য ছিল?
এটার উত্তর না। দেখুন এদিকে আইআরজিসি কি বলছে এরপর, আর ধমকটা কতটা সিরিয়াস যেটা আইআরজিসি দিয়েছে। তো এই ঘটনার পর ইরানের রেভলিউশনারি গার্ড মানে আইআরজিসি তারা একটা বার্তা দিয়েছে। তো যেটা প্রাথমিক রিপোর্টে আমরা পেয়েছি, তারা সোজাসুজি বলেছে যে আমাদের তেলের ট্যাঙ্কারে যদি আরেকবার হাত দাও বা আবারও হাত দাও, আমাদের বাণিজ্যিক জাহাজে যদি আবারও আক্রমণ করো, তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রতিটা ঘাঁটি প্রতিটা জাহাজ আমাদের মিসাইলের নিশানায় থাকবে। তোমরা ইরাকের মাটি ব্যবহার করো আর যে কোনো গোয়েন্দা সংস্থা ব্যবহার করো। আইআরজিসি কমান্ডার জেনারেল সরদার মুসাবি বলেছেন যে আমাদের মিসাইল এবং ড্রোন এখনোই তৈরি আছে, শুধু আদেশের অপেক্ষা। এখন প্রশ্ন হলো যে এটা কি শুধুই কথার ধমক নাকি সত্যিকারের হুঁশিয়ারি? দেখুন আমার যেটা মনে হয় ইরানের ট্র্যাক রেকর্ডটা আপনাদের একবার দেখা উচিত। 2020 সালে কাসেম সোলাইমানি মারা যাওয়ার পর ইরান সরাসরি আমেরিকার ঘাঁটিতে মিসাইল মেরেছিল আইন আল আসাদ বেসে। তো সেটা কিন্তু শুধু ধমকও ছিল না। তাই এই হুঁশিয়ারিকে হালকাভাবে নেওয়ার উপায় নেই, যদিও বা সিজফায়ার চলছে কথায় কথায় সিজফায়ার, তারপরেও ইরানের এই ট্র্যাক রেকর্ড দেখে সেটা কিন্তু হালকাভাবে নেওয়ার উপায় নেই। ইরান জানে সে একা লড়তে পারবে না আমেরিকার সাথে, কিন্তু ইরান এটাও জানে যদি যুদ্ধ হয় সেটা শুধু ইরানের ক্ষতি হবে না, মধ্যপ্রাচ্যের তেলের রুট বন্ধ হবে, হরমুজ প্রণালী বন্ধ হবে, আমেরিকার বন্ধু আরব দেশগুলোও সমস্যায় পড়বে। এটাই ইরানের বলতে পারেন সবচেয়ে বড় অস্ত্র। সে নিজেকে ধ্বংস করতে রাজি আছে বলে সবাইকে বিশ্বাস করাতে পারে। বন্ধুরা, আর এখানে রাশিয়া এই খেলায় কোথায়? পুতিন কি চাইছেন? এই প্রশ্নটা মাথায় এসেছিল আমার তখন। যেটা প্রাথমিক রিপোর্ট যেটা বেরিয়েছে, যেটা আমাদের হাতে এসেছে বা জানতে পেরেছি, আমেরিকার নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট করেছে যে রাশিয়া ক্যাম্পিয়ান সাগরের পথে ইরানকে ড্রোনের যন্ত্রাংশ পাঠাচ্ছে। আগে হরমুজ প্রণালী দিয়ে পাঠাতো, এখন নতুন রুট ক্যাম্পিয়ান সাগর, আর সেই যন্ত্রাংশ দিয়ে ইরান তার নিজের ড্রোন তৈরি করছে। এটা কি রাশিয়ার দয়া? না, এটা হিসেব। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ করছে, পশ্চিম রাশিয়াকে চাপে রেখেছে পশ্চিমা বিশ্ব। তো ইরান রাশিয়াকে ড্রোন দিয়েছে, সাহায্য করেছে, রাশিয়া এখন সেই ঋণ শোধ করছে। এটা একটা পারস্পরিক স্বার্থের সম্পর্ক, ভালোবাসা না, রাজনীতি। আর পুতিন বলছেন ইরান তার ইউরেনিয়াম আমাদের কাছে রাখতে রাজি আছে, আমরা সেটা রাখবো। আর এই ইউরেনিয়াম ডিলটা অনেক বড় বিষয়, পরের পয়েন্টে আসছি। আর ইউরেনিয়াম ডিলটা কেন ভাঙলো এটাও একটা প্রশ্ন। তো ট্রাম্প কি আসলে চায় না সমাধান? আপনাদের জানাচ্ছি। দেখুন খুবই ইন্টারেস্টিং একটা গল্প এটা। ইরান আর আমেরিকা এবং রাশিয়ার মধ্যে একটা আলোচনা হয়েছিল কিছুদিন আগে। তো কথা ছিল ইরান তার ইউরেনিয়াম রাশিয়ার কাছে জমা রাখবে, তো রাশিয়া সেটা সংরক্ষণ করবে। এতে আমেরিকার আপত্তি থাকবে না, কারণ ইউরেনিয়াম আর ইরানের হাতে নেই সরাসরি। তিনটে দেশেই রাজি হয়েছিল, ডিল প্রায় হয়ে গিয়েছিল। তারপর হঠাৎ ট্রাম্প মন বদলালেন, বললেন কেন? কারণ আমেরিকা আসলে সমাধান চায় না, আমেরিকা চায় ইরানের ইউরেনিয়াম। সরাসরি ইরান সেটা দেবে না, কারণ সেটা দিয়ে দেওয়া মানে হলো নিজেকে সম্পূর্ণ নিরস্ত্র করে দেওয়া। ভাবো একটু, ইরাক কি করেছিল? সাদ্দাম হোসেন আমেরিকার সাথে সহযোগিতা করেছিল, তারপর কি হয়েছে? ইরাক ধ্বংস হয়ে গেছে, সাদ্দামকে ফাঁসি দেওয়া হয়েছে। লিবিয়ায় গাদ্দাফি পশ্চিমের সাথে চুক্তি করেছিলেন, তারপর পরমাণু কর্মসূচি বন্ধ করেছিলেন, তারপর কি হয়েছে? তাকেও মেরে ফেলা হয়েছে। ইরান এই দুটো উদাহরণ ভোলেনি, তাই ইউরেনিয়ামও দেবে না। আর আমেরিকা সেটা না পাওয়া পর্যন্ত থামবে না। মাঝখানে যে ডিলটা হওয়ার কথা ছিল সেটা নষ্ট হয়ে গেছে ট্রাম্পের কারণে, এবং এতে ট্রাম্পের নিজেরও কোনো ক্ষতি নেই, কারণ তিনি জানেন যে এই ডিল না হলে মধ্যপ্রাচ্যে টেনশন থাকবে, আর টেনশন থাকলে আমেরিকার অস্ত্র বিক্রি হবে, আরব দেশগুলো অস্ত্র কিনবে, বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা হবে। বন্ধুরা, সবচেয়ে বড় যেটা আপডেট আসছে গ্রেটার ইসরায়েল নিয়ে, আরব দেশগুলি কি সত্যি বুঝছে না বুঝেও না বুঝার ভান করছে? আর এই পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জানা, এটা বোঝা দরকার। গ্রেটার ইসরায়েল হলো একটা স্বপ্ন বা বলতে পারো পরিকল্পনা, যেখানে ইসরায়েল বিস্তৃত হবে নীল নদ থেকে ইউফ্রেটিস পর্যন্ত, মানে মিশর থেকে ইরাক পর্যন্ত। এই পুরো এলাকাকে ঐতিহাসিকভাবে ইসরায়েল বলে দাবি করে একটি গোষ্ঠী। তো এই মানচিত্রে কি পড়ে? জর্ডান পড়ে, সিরিয়া পড়ে, লেবানন পড়ে, ইরাকের অংশ পড়ে, সৌদি আরবের অংশ পড়ে। এখন দেখো কি হচ্ছে,
সিরিয়া ধ্বংস হয়ে গেছে, লেবানন অর্থনৈতিকভাবে ভঙ্গুর, ইরাক দুর্বল, ফিলিস্তিন তো একটা বলতে পারেন যে খোলা জেলখানা, একে একে দুর্বল হচ্ছে। এবং যে একটা দেশ এদের রুখে দাঁড়াচ্ছে সে হলো ইরান। ইরান না থাকলে মধ্যপ্রাচ্যে কোনো শক্তি নেই আমার যা মনে হচ্ছে, যে ইসরায়েলকে চ্যালেঞ্জ করতে পারবে। এখন আরব দেশগুলো কি করছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে, বাহরাইন করেছে, সৌদি আরবও পথে হাঁটছে। কেন? কারণ তারা ভাবছে ইরান তাদের শত্রু, শিয়া সুন্নি যে দ্বন্দ্ব আছে মুসলিমদের মধ্যে, আর ইসরায়েল তাদের বন্ধু। কিন্তু এখানে একটা মারাত্মক ভুল হচ্ছে। দেখুন, ইসরায়েল এই আরব দেশগুলোকে বন্ধু মনে করে না, এটা খোলাখুলি তুমিও জানো আমিও জানি। সে তাদের ব্যবহার করছে, ইরানকে দুর্বল করতে আরবদের সাহায্য নিচ্ছে। আর ইরান যদি সত্যিই শেষ হয়ে যায় তখন এই আরব দেশগুলোর দিকে মনোযোগ দেওয়ার সময় পাবে। ইতিহাস বলছে যে শক্তিশালী প্রতিবেশীকে মেরে তুমি খুশি হচ্ছ সে একদিন তোমাকেও মারবে। সাদ্দাম হোসেনকে আমেরিকা ব্যবহার করেছিল ইরানের বিরুদ্ধে, তারপর সাদ্দামকেই শেষ করে দিয়েছিল। এই ইতিহাস থেকে আরব দেশগুলো শিক্ষা নিচ্ছে না। যদি শিক্ষা নিত তাহলে তারা বুঝে যেত ইসরায়েলের প্ল্যানটা। পুরো ব্যাপারটা যা দাঁড়াচ্ছে আজকে এই আপডেটে, একটা মেষপালক মরুভূমিতে ভেড়া চড়াতে গিয়ে একটা গোপন সামরিক ঘাঁটি আবিষ্কার করলো। সেটা দেখতে গেল ইরাকের সেনা, তারপর ওদের ওপর হামলা হলো, যেটা বড় আপডেট। আর পুরো বিশ্ব জানলো ইসরায়েল ইরাকের মাটিতে ঘাঁটি বানিয়ে বসে আছে। আর এই একটা ঘটনায় বলে দিচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতি কোথায় পৌঁছেছে। ইসরায়েল ঘাঁটি বানাচ্ছে, আমেরিকা সাহায্য করছে, আরব দেশগুলো চোখ বন্ধ রাখছে, আর ইরান একা দাঁড়িয়ে আছে। তুমি ইরানকে ভালোবাসো বা না বাসো, একটা কথা সত্যি, মধ্যপ্রাচ্যে ইরান না থাকলে ওই অঞ্চলের সমীকরণটা একেবারে বদলে যাবে, এবং সেটা কারোর জন্যই ভালো হবে না। ইউরেনিয়াম নিয়ে খেলা চলছে, ড্রোনের যন্ত্রাংশ আসছে রাশিয়া থেকে, মিসাইল তাক করা আছে আমেরিকার ঘাঁটিতে, আর মাঝখানে একটা ভাঙ্গা ডিল, যেটা হলে হয়তো একটু শান্তি আসতো, কিন্তু শান্তিতে তো ব্যবসা নেই। এটা হলো মধ্যপ্রাচ্যের আসল গল্প। তো ভালো থাকো, সুস্থ থাকো, আবারও নতুন আপডেটের দিকে তাকিয়ে থাকো, আমাদের চ্যানেলকে ফলো করে রাখো, অবশ্যই নতুন আপডেট নিয়ে আসবো। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।